সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে ওএমআর সিট সেটা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাহলে কি নতুন নিয়োগ নিয়ে কি অস্বচ্ছতার সন্দেহ তৈরি হচ্ছে? তাই কি এই নির্দেশ? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। নিয়োগ দুর্নীতি নিয়ে ফের অস্বস্তি বাড়ল তৃণমূলে। 2025 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 10ই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশ এসএসসিকে। পাশাপাশি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকাও তলব করলেন বিচারপতি। এরপরই প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ হবে কি? নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে খাদ্য দুর্নীতি মামলায় জামিনে মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। জানা যাচ্ছে তৃণমূলের এই হেভিওয়েট নেতার জামিন নাকচ করতে আদালতের দ্বারস্থ হতে পারে সিবিআই। যদিও ঘটনা পরম্পরা দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। 26এর বিধানসভা নির্বাচনে এসআইআর ও নিয়োগ দুর্নীতি যে শাসক শিবিরকে অস্বস্তিতে ফেলবে তা মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে 20 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যে বাদ পড়েছে। আরও 26 লক্ষ ভোটারের নাম 2002-এর তালিকার সঙ্গে ম্যাচ হচ্ছে না। তাহলে কত সংখ্যক নাম বাদ যেতে পারে সেই প্রশ্নটা কিন্তু উঠছে। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। নিয়োগ দুর্নীতির কাঁটা গলায় আটকে ভুগতে হচ্ছে জোড়াফুল শিবিরকে। এর ওপর গোদের ওপর বিস্ফোরণের মতো শাসক শিবিরে অস্বস্তি বাড়াচ্ছে এসআইআর। 26এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত জোড়া কাঁটা গলায় আটকে তৃণমূলের। দীর্ঘ বিতর্কের মাঝে বাংলার এসআইআর প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া কার্যত প্রায় শেষের পথে। এবার হিসেব নিকেশের পালা। ফর্ম বিলি করার পর সংগ্রহ করার কাজও প্রায় শেষ। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় 6 কোটি ভোটারের ডিজিটাইজেশনের কাজ শেষ হওয়ার পথে। সূত্রের খবর, এখনো পর্যন্ত ডিজিটাইজেশনের পর 10 লক্ষ নাম বাদ পড়েছে। আর এবার সামনে এলো আরও একটি হিসেব। কমিশন সূত্রে জানা গিয়েছে 26 লক্ষ ভোটারের ম্যাপিং হয়নি। কমিশন সূত্রে জানা গিয়েছে 4,55 লক্ষ ফর্ম ডিজিটাইজড হয়েছে। এখনো পর্যন্ত ডিজিটাইজেশনের পর 10 লক্ষ নাম বাদ পড়েছে, যার মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার। এছাড়া স্থানান্তরিত ভোটারও রয়েছেন। আবার অনেকে এনুমারেশন ফর্ম নেননি কিংবা নিলেও বিএলওকে ফর্ম জমা দেননি। ইডি সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ইডি সিবিআই সেই বিশ্বাসযোগ্যতা কি রয়েছে? ঠিক এই প্রশ্নটা আমরা জানার চেষ্টা করবো সাধারণ মানুষের কাছ থেকে। তারা কি বলেন চলুন শুনে নিন। না, ভরসা তো কমেই যাচ্ছে এখন। না মানে এটা তো সাধারণ মানুষের বক্তব্য যে এত তদন্ত হচ্ছে, এত প্রমাণ থাকছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই তো আইদার তারা প্রমাণ প্রুফ করতে পারছে না বা জেলে ঢোকালেও আবার তো জামিন পেয়ে যাচ্ছে। তো একটা সাধারণ মানুষের তো একটা অবিশ্বাস কাজ করছে। এটা সব দিক থেকেই, সেন্টার স্টেট সবেরই যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তারা ঠিকমতো তো কাজ করছে না। অনেকে অভিযোগ করছিলেন যে ইডি সিবিআইয়ের সঙ্গে কোথাও তলে তলে যেন তৃণমূল বিজেপি এটা বলা প্রমাণ করা খুব আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সবাই তাই বলে যে কেন হচ্ছে না, এত কাছাকাছি এসেও আলটিমেটলি ঠিক ক্লোজ হচ্ছে না কেসগুলো। আর দেখুন, সবাই নিজের কাজ নিজের হিসাবে করছে। হ্যাঁ, পাবলিকের ওপিনিয়ন নিয়েও কোনো লাভ নেই। যে তদন্ত এজেন্সি যে কাজ করছে তাকে ঠিক মতন কাজ করতে হবে, সোজা কথা। সে যদি করছে না করছে তার উপরে কর্তৃপক্ষ আছে, তারা সেটা দেখবেন। কোর্ট আছে, কোর্ট দেখবে। আমাদের কোনো রায়ের কোনো লাভ নেই, বলেও লাভ নেই। লোকে কিন্তু ভরসা করে সিবিআই বা ইডির ওপর ভরসা করে, কিন্তু তাদের কাজটা করতে হবে। কাজ যদি সে ভালো করতে পারে নিশ্চয়ই সে ভালো করছে। ভালো কাজ করছে না, এবার সেটা আমি বললেই কি আর না বলে, এ তো সবাই জানে। আপনারাও লিখছেন, সবাই লিখছে। যদি একটা কোনো মামলা দেয়া হলো, কোনো কেস দেওয়া, স্যার কেসের কি হলো না হলো সেটা সবাই দেখছে। তো তার একটা নিষ্পত্তিতে তো আসতে হবে। সেই নিষ্পত্তিতে এলেই সেটা সব বেরিয়ে যাবে। আশা কি মনে হয় তার জন্য না, মনে না হলে তো কিছু বলা যায় না। আগাগোড়া আগের থেকে যা হয়ে এসছে লাস্ট ফিনিশিং তাই হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বাইরে চলে, হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় জামিনে বাইরে, তো ওইরকমই তদন্ত, ওই জন্যই তো ভরসা নেই। অনেকে বলছেন যে কোথাও একটা গোটা বাজে। একই তো, সবই সব পার্টি একই জিনিস।
সব পার্টি একই জিনিস, গট না থাকলে ওইভাবে কেউ বেরোতে পারে না। ইডি সিবিআইয়ের ওপরে ভরসা খুব একটা নেই। কি করে থাকবে বলুন? ইডি সিবিআই তো কিছুই করছে না, কোনো রকম কোনো নেই ওদের। মানে এত বড় দুর্নীতি, এত বড় সব কিছু, তার মধ্যে সেই ঠিক যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে ওরা। ওদের কি করে ভরসা করবো? পার্থবাবু বাইরে, হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় জেলে, হ্যাঁ, পার্থ তো জেলে। পার্থ আর কতদিন থাকবে বলুন? ও তো পার্থবাবু জেলের বাইরে। হ্যাঁ, সে তো জানি। পার্থ জেলে আছে, এই জেলের বাইরে আছে, জামিন হয়েছে। ও তো আইনের কাছে তো জামিন পেয়েছে, আর কিছু করার নেই। এর উপরে ভরসা মানে কি ঠিকমতো থাকছে না আমাদের, কি থাকছে না। তার কারণ ঠিক টাইমলি হচ্ছে না, কোনো কারণ অনেকদিন পেন্ডিং থাকছে, অনেকদিন কেস। হ্যাঁ, প্রত্যেকটা কেসই, কোনোটাই বাকি নেই, সবগুলো কেসই তো পেন্ডিং। শিক্ষক দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় বাইরে চলে এলেন। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় বাইরে চলে এলেন। সব পার্থচন্দ্র বাইরে যাও না, কথা যে সবাই মানে সব কেসই তো এখন পেন্ডিং পড়ে আছে। ভরসা না থাকলেও ভরসা করতে হচ্ছে, কেন ওপরে কি গেট আপ আছে, কি সেট আপ আছে, পাবলিক কোনোদিন বুঝতে পারবে না। সিবিআই এতগুলো যে তদন্ত করলো, রেজাল্ট একটাও তো পাচ্ছি না, এই ভরসা কি করব? ইন্ডিয়ান পাবলিক নেতাদের হিসাবে গাধা, এদেরকে যেরকম উল্টা পাল্টা বুঝাতে পারো বুঝিয়ে দাও, এরা হাউ হাউ করে দৌড়বে। তো কার ওপরে ভরসা করবো? এখন তো মনে হচ্ছে আমি নিজের ওপরে ভরসা রাখতে পারবো কি না। কখনো বলছে এই কার্ড দেখাও, কখনো বলছে ওই কার্ড দেখাও। 95-এর ভোটার কার্ড আছে আর 2002-তে নাম নেই, এর কি মানে? নিয়োগ দুর্নীতি মামলা তৃণমূলের কাছে কিন্তু এখন গলার কাঁটার মতো বেঁধে রয়েছে। এরই মাঝে আবার এসএসসি নতুন কোর্টে গোদের ওপর বিষ ফোড়ার মতো অবস্থা তৃণমূলের। এই জোড়া কাঁটা এখন 2026-এ তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। 2026-এ এই কাঁটাগুলো তৃণমূলকে কতটা অস্বস্তিতে ফেলবে, ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওয় উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। নতুন যে নিয়োগ, সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হবে, 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ রয়েছে। সেই নতুন নিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। ওয়েমারটা সেটা প্রকাশ করার নির্দেশ দিয়েছে, কি বলবেন? প্রথম কথা, আজকে নাকি এসএসসি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে বলেছেন যে সরকার চাকরি দিতে চায়, বিরোধীরা যাতে সরকার চাকরি দিতে না পারে তার জন্য চেষ্টা করে যাচ্ছে। সুপ্রিম কোর্টে 26শে নভেম্বর শুনানি হয়েছে সঞ্জয় কুমারের বেঞ্চে। সেখানে মাননীয় বিচারপতি কি বলেছেন? সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল 26,000 চাকরি বাতিল হয়, তারপর সুপ্রিম কোর্ট বলেছিল যারা যোগ্য তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, এবং তারপর 1 জানুয়ারি থেকে নতুন নিয়োগ করতে হবে। সেই নতুন নিয়োগে যোগ্য চাকরিহারারা পরীক্ষায় বসার সুযোগ পাবে। কিন্তু সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে এই পরীক্ষায় নতুনদেরও বসার সুযোগ দিতে হবে। এসএসসি কি করেছে? সবার জন্য খুলে দিয়েছে। দাগিরা বসতে পারছে না, তাও দাগিরা বসেছে কিনা সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। সুপ্রিম কোর্ট দাগিদের বিষয়টা নিজেদের বিবেচনায় রাখবে। যে বিধি প্রণয়ন করেছে এসএসসি, এটা তো গোড়াই গলত। প্রথম কথা, ফ্রেশাররা পরীক্ষা দেবে, আর 2016 সালের এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল, চাকরি করেছিল, আপেক্ষিকভাবে আমি তাদের যোগ্য বললাম, তারাও পরীক্ষা দেবে, এবং সেজন্য তারা অতিরিক্ত 10 নম্বর পাবেন অভিজ্ঞতার নিরিখে। তাহলে এখানে কি হচ্ছে? ধরো ফ্রেশার যারা, তারা একটা পরীক্ষার পূর্ণ মান হচ্ছে 60-এ 60 পেল, একাডেমিক কোয়ালিফিকেশনে 10-এ 10 পেল, 70 হলো। আবার ইন্টারভিউতে বসার জন্য কাট অফ মার্কস ধরো 77, এরা কিন্তু আর 10 নম্বর পাচ্ছে না, কারণ এদের অভিজ্ঞতা নেই। তাহলে পরীক্ষায় পূর্ণ মানে 60-এ 60, এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10-এ 10, কিন্তু যেহেতু তাদের অভিজ্ঞতা নেই তারা 10 নম্বর পাচ্ছে না। তাহলে এত ভালো ফল করেও তারা কিন্তু ইন্টারভিউতে বসার সুযোগ পাচ্ছে না। বেশ। আবার যারা
তথাকথিত যোগ্য ছিল, যাদের চাকরি গেছে এসএসসি বিকাশ ভবনের সীমাহীন দুর্নীতির জন্য, তারা তো 9 বছর বাদে পরীক্ষা দিচ্ছে। তারা এতদিন পড়িয়েছে, একটা পরীক্ষা কবার দেওয়া যায়। তারা নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় নাও এটে উঠতে পারে। তারা 60-এর মধ্যে তাদের ফল নতুনদের থেকে খারাপ হতে পারে। তাহলে পরীক্ষায় ফল এক্সপেক্টেড হলো না, এডুকেশনাল কোয়ালিফিকেশনের নাম্বার আর অভিজ্ঞতার 10 নম্বর যুক্ত করেও কাট অফ মার্কসে আসলো না। তাহলে উভয় সংকট। নতুনরা বলছে আমরা পূর্ণমান পেয়েও অনেক জায়গায় কাট অফ মার্কস পাচ্ছে না ইন্টারভিউতে অ্যাপিয়ার করা। আর যারা অভিজ্ঞ তারা বলছে যে নতুনরা অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দিচ্ছে, আমরা তো প্রায় 10 বছর আগে দিয়েছি, আমাদের পক্ষে কি আর সম্ভব নতুন করে এইভাবে প্রিপারেশন নেওয়া? তাহলে গোড়ায় গলত। এইভাবে বিধি প্রণয়নটা করলো কেন এসএসসি? এটাই হচ্ছে আসল গল্প। এই সরকার চায় না কারোর চাকরি হোক। পাকা চাকরি দিলে তার ফিনান্সিয়াল বার্ডেন আছে। জানুয়ারি মাসে যদি সবাইকে নিয়োগ দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারি মাস থেকে বেতন দিতে হবে। ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়াবে। হ্যাঁ, তাহলে এই এতগুলো লোককে চাকরি দিতে গেলে কোষাগারের চাপ পড়বে। যতটা পারো পিছিয়ে দাও। সেই জন্য এমনভাবে বিধি প্রণয়ন করো যাতে এটা আদালতে চ্যালেঞ্জড হয়। আমি বিশ্বাস করতে রাজি নই যে এসএসসি এই ব্যাপারগুলো মাথায় রাখেনি। তাহলে এমনভাবে বিধি প্রণয়ন করেছেন যাতে আদালতে চ্যালেঞ্জ হয়। আদালতে চ্যালেঞ্জ হলেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাবে। তাতে ওরা হাতে সময় পাবে। ছাত্রছাত্রী শিক্ষকদের ভবিষ্যৎ দেখা এই সরকারের কোনো রকম লক্ষ্য নয়, এটা সবাই স্পষ্ট করে জেনে নিক। মাথায় টুপি দেব, বিভ্রান্ত করব। রিভিউ পিটিশন নিয়ে বিভ্রান্ত করেছিল সুপ্রিম কোর্টে, যে রিভিউ পিটিশন করেছে, রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেডই হয় না। তারপরে দাগিরা, যারা চিহ্নিত দাগি, তারাও যাতে এসএসসির পরীক্ষায় বসতে পারে কল্যাণ ব্যানার্জি গিয়ে সওয়াল করেছিলেন। তো সুপ্রিম কোর্ট কি বললো? অ্যাডভোকেট জেনারেল কি আমাদের রায়টা পড়ে বুঝতে পারেননি? এদের তো লজ্জা নেই কোনো। এরা দাগিদের বাঁচাবার জন্য খুব তৎপর। কিভাবে ব্যাকডোর দিয়ে নয়নের মণিদের ঢুকিয়ে দেওয়া যায়। এই যে যাদের চাকরি গেল দাগি হিসাবে, তাহলে তো বেতন ফেরত দেওয়ার কথা। কি উদ্যোগ নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। আর এই যে নতুন পরীক্ষা খুব স্বচ্ছভাবে হয়েছে, ওয়েমার্কশিটের কপি নিয়ে গেছে পরীক্ষার্থীরা, এগুলো সব হচ্ছে অ্যাপারেন্ট। আসল গ্যারাকলটা করে রেখেছে বিধি প্রণয়নের ক্ষেত্রে, ওই যে 10 নম্বর দেয়া হবে। কারণ একটা পরীক্ষায় 2 রকম নিয়ম। নতুনরা 10 নম্বরের সুবিধা পাবেন না, আর যারা যোগ্য চাকরি প্রার্থী, চাকরিহারা, যাদের অভিজ্ঞতা আছে, তারা 10 নম্বর পাবেন। তাহলে একজন ফ্রেশার পরীক্ষায় 60-এ 60, একাডেমিক কোয়ালিফিকেশনে 10-এ 10, মানে 100-তে 100 পেল, তাও সে ইন্টারভিউয়ের কাট অফ মার্কস পাচ্ছে না এই 10 নম্বরের জন্য। ইচ্ছাকৃতভাবে করেছে, ওটা ঠগের বাড়ির ভোজ। মামলাটা চাইছে এরা, একটার পর একটা ডেট হবে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্টে যাবে, বলবে দেখো আমরা চাকরি দিতে চেয়েছিলাম, এই দুষ্টু লোকরা, এই আইনজীবীরা বানচাল করে দিচ্ছে। একদম ন্যারেটিভ, ভিকটিম কার্ড খেলবে। আসল লক্ষ্যটা কি? লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দটা কিভাবে বাড়ানো যায়। যদি 6 মাসও পিছিয়ে দেওয়া যায়, টাকাটা সাশ্রয়তে হবে, ভোটটা তো বেরিয়ে যাব। একদম এই অঙ্কেই যাচ্ছে এরা। দিদি তো বারবার বলেন যে ভাড়া আমার শূন্য, টাকা নেই দেওয়ার, তারপরে লক্ষ্মীর ভান্ডার বারবার বলছেন যে কোনোভাবে দেবে, ধার করবে, সব বরাদ্দ বন্ধ করে দেবে, তাতেও কিছু হবে না। তৃণমূল সর্বোচ্চ 154টা আসন পেতে পারে, সর্বোচ্চ। এর বেশি পাওয়ার সম্ভাবনা নেই। বক্সিদার অফিসে এস্টিমেট হয়েছে, ওরা বলছে সর্বোচ্চ 175, আইপ্যাক বলেছে সর্বোচ্চ 160-65, আমি বলছি সর্বোচ্চ 154, সর্বোচ্চ। এর বেশি যাবে না, কমতে পারে। তাহলে একটা প্রশ্ন আসে যে এসএসসি যে এতজন চাকরিহারা যারা দিনের পর দিন আন্দোলন করছেন, বসে রয়েছেন ধর্নায়, মিটিং মিছিল করছেন, এর প্রভাবটা কি মানে ভোটে পড়বে? কারণ আমরা বিগত দিনে দেখলে 21-এ নিশ্চয়ই পড়বে। বিরোধী দলগুলো অপদার্থ বলে
বিষয়টাকে নিয়ে তারা সেইভাবে মুভ করতে পারলো না, তাও বিজেপি করেছে। বামেরা করবে না তো, বামেরা লোক দেখানো আন্দোলন করবে। বামেরা হচ্ছে তৃণমূলের দোসর। বামেরা কি চায়? লোক দেখানো আন্দোলন করব, যেসব বিধানসভা কেন্দ্রে একবারে হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে প্রার্থী দিয়ে তৃণমূল বিরোধী ভোটটাকে একটু কাটবো যাতে তৃণমূলের সুবিধা হয়। এটা ওদের একেবারে, এটাই প্ল্যান, এটাই নীল নকশা, এটা ইমপ্লিমেন্ট করতে চাইছে ওরা। কি ডিল হয়েছে তৃণমূলের সঙ্গে বাম নেতারা জানেন, একদিন না একদিন প্রকাশ্যে তো আসবেই। মানুষের দরবারে তো বাম নেতাদের এই দ্বিচারিতার জন্য বিচার হবে। এরা তো ভণ্ডামি করছে, মুখে বলছে যে আমরা এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের অবসান চাই, তলায় তলায় এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছে। বামেরা কিন্তু ইদানিং বলতে শুরু করেছে যে আমরা আধুনিক সিপিএম চাই। আধুনিকতা আমরা কি ধরনের আধুনিকতা বুঝতে পারলাম না আমরা। আধুনিক সিপিএম মানে তৃণমূলের দালালিটা ভালো করে করবে, আধুনিক পদ্ধতিতে দালালি করবে। এটাই, আর কিছু নয়। তবে বাম নেতারা যতই দালালি করুন না কেন, ওদের এই বিরোধিতা কিন্তু লোক দেখানো। আসল লক্ষ্য হচ্ছে তৃণমূলকে টিকিয়ে রাখা, কোনোভাবে যেন বিজেপি না আসে। তার জন্য যা কৌশল নেওয়ার তাই করতে হবে। বামেদের কোনো ভবিষ্যৎ নেই এখানে, অন্তত এই সিপিএম টিপিএম এর মতো বামেদের। বামপন্থা তো একটা মহান আদর্শ। সিপিএম আর বামপন্থার মধ্যে আসমান জমিন ফারাক আছে। সিপিএম কোন কুলের বামপন্থী নয়, সিপিএম একটা বিশেষ প্রজাতি। বেশ দাদা, বলছি এসআইআর দিকে নজর দিয়ে আমরা, নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে 10 লক্ষ মৃত এবং ডবল ক্রসিং ভোটার বাদ চলে গেছে। 26 লক্ষ ভোটারের যে ইমিউনেশন ফর্ম ফিল আপ হয়েছে সেটার সঙ্গে 2002-এর ম্যাচ করা যাচ্ছে না। কিন্তু অনেক সংখ্যক রাজনৈতিক ভূমিকম্প হবে 9 ডিসেম্বরের পর, সেটা মুখ্যমন্ত্রী ওই বনগাঁ সভায় বলিয়েছেন। তৃণমূলের নিজস্ব এস্টিমেট 70 লক্ষ, আমার ধারণা 1 কোটির কাছাকাছি নাম খসড়া তালিকায় বাদ যাবে। সেই নাম ঢোকানো অত সহজ নয়। মৃত ভোটার আছে 40 লাখ, একাধিক জায়গায় নাম আছে এমন ভোটারের সংখ্যা 20 লাখ প্রায়, এটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। বহু ভোটার এসআইআর ফর্ম নিয়ে পূরণ করেনি, কারণ ওরা অনুপ্রবেশকারী। ফর্ম পূরণ করলেই আইডেন্টিফাই হয়ে যাবে। ওদের বক্তব্য, ঠিক আছে ভাই, ভোটার তালিকায় নাম না থাকুক, এই দেশের জনসমুদ্রে তো মিশে যেতে পারছি। এসব অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাদ দিয়ে আছে এই ফিগারটা। শুধুমাত্র বন্দর বিধানসভা কেন্দ্রে 50,000 নাম বাদ যাওয়ার সম্ভাবনা। কসবা, মেটিয়াবুরুজ, বালিগঞ্জ, হিউজ নাম বাদ যাবে এন্টালি। মানিকতলা কেন্দ্রে 2,08,000 ভোট আছে, আমি তো শুনছি 25,000 বাদ চলে যাবে। প্রচুর ভুয়ো ভোটার, মৃত ভোটার। এই ঝাড়াই বাছাই হয়ে যা ফিগারটা আসবে, ওই 1 কোটি কাছাকাছির নাম প্রায় খসড়া তালিকায় থাকবে না। তৃণমূল যে বলছে একজন বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না, সবারই তো বক্তব্য বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না। মৃত ভোটাররা তো বৈধ ভোটার নয়, তাহলে নাম বাদ যাবে। মাল্টিপল এন্ট্রি হলে কেন থাকবে? অনুপ্রবেশকারী তার বৈধ ভোটার নয়। আমাদের বক্তব্য, কোনো ভারতীয় তার ধর্ম যাই হোক না কেন, তার যদি ভোটদানের বয়স হয়ে থাকে তার নাম তালিকায় রাখতে হবে। আর একজন মৃত, একজন একাধিক জায়গায় এন্ট্রি গেছে এমন ভোটার, অনুপ্রবেশকারীদের নাম তালিকায় থাকবে না। সিম্পল। দাদা, এবারে একটু অন্য বিষয় আসি। পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর ছেলে ডাক পেয়েছিলেন, আবার ফের ডাক পেয়েছেন, ইডি জেরার জন্য ডাক পেয়েছেন। এবারে ইডি বলছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে জামিন হয়েছে সেটা তারা নাকচ করার জন্য আবার আদালতে যাবে। কারণ এরা বাইরে থাকলে পরে তদন্তকারীদের প্রভাবিত করবে, এই সাক্ষীদের প্রভাবিত করবে। প্রভাবশালী না, নথিপত্র লোপাট করে দিতে পারে, হুমকি দিতে পারে। পার্থর কোনো লাজ লজ্জা আছে? এখন বলছে বিধানসভায় যাব, এখন বলছে বেহালার মানুষের কাছে যাব। একটা নির্লজ্জ বেহায়া। তার তো লাজ লজ্জা নেই। সে এখনো আশা করছে যে আবার পাবলিক লাইফে ফিরবো। বালু তো বেশ অ্যাক্টিভই আছে, একটা চাকরি চোর, একটা খাদ্য চোর। তাই এরা বাইরে থাকলে পরে
তদন্তকে প্রভাবিত করতে পারে, সাক্ষীদের ভয় দেখাতে পারে। ইডি যেটা ভালো বুঝবে সেটা করবে, ইডির ব্যাপারে বলার তো আমার রাইট নেই। তবে আরো সক্রিয় হয়ে তাদের তদন্ত করতে হবে। ইডি সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার সামনে প্রশ্ন আসছে, সে তো অনেকে প্রশ্ন তোলে। ওরা তদন্ত করছে বলেই পার্থ, বালু, মানিক সব জেলের ভাত খেয়েছে, অনুব্রত তিহারের মাটিতে গড়াগড়ি খেয়েছে। এটা কেউ ভাবতে পারতো পার্থ 3 বছর জেলে থাকবে, অনুব্রত তিহারের মাটিতে গড়াগড়ি খাবে? কেউ ভাবতে পারতো না, তো ইডি সিবিআই করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একদমই এসআইআর নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তার উপরে আবার এই নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। ইডি সিবিআই তারা পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন নাকচ করার জন্য আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে কি তৃণমূলের অস্বস্তি আরও বাড়তে চলেছে 26-এর আগে? সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।